ত্রিপুরায় আটকে দিলে ফ্যাসিবাদ আর পশ্চিমবঙ্গে সাংসদ বিধায়কদের উপর হামলা হলে জনরোষ, এ কেমন দ্বিচারিতা? ত্রিপুরায় নাটক করতে গিয়েছিল, কারণ ত্রিপুরায় এই তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে নোটার সাথে। কেউ পাত্তাও দেয় না, কিছু জানেও না, কেউ এদের অস্তিত্ব সম্পর্কে খবরও রাখে না। ওরা নাটক করেছে, নিজেরা ভেঙে এইসব রাজনীতিতে প্রাসঙ্গিকতা আনার চেষ্টা করছে। আর পশ্চিমবঙ্গে যে অপরাধটা করেছে, পাপটা করেছে, যে পাপগুলোকে স্খলন করার চেষ্টা করছে অন্য ইস্যু তুলে। 2026-এ নির্বাচনে পরাজিত হওয়ার পর এরা বুঝবে জনরোষ কাকে বলে। সেই ভয়েই এরা এখন একদল ক্রিমিনালকে লেলিয়ে দিয়েছে, বিজেপির ওপর আক্রমণ চালাচ্ছে, যে নাম দিচ্ছে জনরোষের মতোই সিপিএমের কায়দায় আর কি। বিভিন্ন জায়গায় মানুষের উপর হামলা করতো, বলতো ওটা জনরোষ। ফলে সিপিএমের তো যোগ্য মেধাবী ছাত্রছাত্রী, আর সিপিএম যা যা করতো তাদেরই লোকগুলো তো এই একই কাণ্ড কারখানা করছে। পুলিশ অপদার্থতা শুধু দেখাচ্ছে না, পুলিশ কতটা দলদাস হতে পারে সেটা কিন্তু প্রদর্শন করছে। আরে কারা মেরেছে ধরেছে তাদের তো টিভি ফুটেজে তো আমরা সবাই দেখতে পাচ্ছি। পুলিশের কি চোখে নেওয়া হয়েছে নাকি দেখতে পায় না যে কারা মেরেছে? এর আগে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ শুনেছি, এবার মহাকুম্ভকে ডিজাস্টারের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসন চালানোর ব্যাপারে একেবারে কি বলবো, অপদার্থতা চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন এই ধরনের হাস্যকর কথাবার্তা চলে আসে। উত্তরবঙ্গের মানুষজন মারা যাচ্ছে, বন্যার জলে মানুষ ভেসে যাচ্ছে, বন্যার জলে বন্যপ্রাণী ভেসে যাচ্ছে, সেটাকে মানে ডিজাস্টার ঘোষণা করলে অনেক বেশি উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হতো। সেইটা না করে এখানে নাচাগানা চললো। তারপর ওখানে বিজেপির যখন কর্মী সমর্থকরা এবং বিজেপি জনপ্রতিনিধিরা ওখানে যখন মানে সাহায্য করতে গেল, তাদের অলমোস্ট হাউন্ডেড, তাদের তাড়ানো হলো, মারধর করা হলো, একজন উপজাতি সম্প্রদায়ের মানুষের মেরে চোখ ফাটিয়ে দেওয়া হলো। তারপরে কোথায় উত্তরবঙ্গকে নিয়ে ভাববে নাকি তার সঙ্গে তুলনা চলছে কুম্ভের। শান্তনু ঠাকুর বলেছেন বাংলায় এসআর হলে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে, তৃণমূলের ঘুম উড়ে যাবে না তো? আমার ধারণা ওটা 1,20,00,000 থেকে 1.5 কোটিও হতে পারে। কারণ বিগত দিনে নিজে নির্বাচন লড়াই করতে গিয়ে দেখেছি যে যেখানে হাজার হাজার মানুষ প্রত্যেকে দেখা হলে বলে, দাদা আমরা ভোট দিয়েছিলাম, আপনি জিততে পারলেন না কেন? এটা আমাদের অধিকাংশ প্রার্থীর একই অভিজ্ঞতা, মানুষ ভোট দিয়েছিল, আমরা জিততে পারিনি কেন? যারা মৃত ভোটার, যারা অ্যাবসেন্ট ভোটার, কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে, তার অন্য জায়গায় নাম উঠে গেছে শ্বশুর বাড়িতে, তার নামে ভোট পড়ে গেছে, কেউ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তার ভোটটা পড়ে গেছে, কেউ বাইরে স্থায়ীভাবে বাড়ি করে নিয়েছে তার ভোটটা পড়ে যায়। এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ থেকে আসা ঘুষপেটিয়া অর্থাৎ যারা গোপনে চলে আসে তাদের ভোট পড়েই গেছে। এই যে চুরির সাম্রাজ্য তৈরি হচ্ছে, সেই সাম্রাজ্য ভেঙে পড়ার ভয় আছে, অনেক ভয় আছে। ত্রিপুরা বিমানবন্দরে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দলকে বাধার সম্মুখীন হতে হয়। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন দরকার পড়লে তিনি নিজেরা সেখানে যাবেন। ত্রিপুরাতে কেউ কাউকে কোথাও আটকায়নি। ওই একটা নাটকে আছে 3 বছর 3.5 বছর জেল খেটে ওই একমুখ দাড়ি গোপ নিয়ে নিজেদের দলেরকেই নেত্রীকেই গালি দিত, এখন আবার সেই দলের সে মুখপাত্র হয়ে বসে আছে। ও দেখলাম গোল হয়ে বসে সেখানে নাটকবাজি হচ্ছে। তো সে নাকি আজকাল সিনেমায় অভিনয়ও করছে, মনে হয় ওটাই প্র্যাকটিস করছিল আর কি। আরও একজন গিয়েছিল, তিনি অভিনয়ও করেন। তো যারা অভিনেতা অভিনেত্রী তারা ওটা অভিনয় প্র্যাকটিস করে নিল, ওখানে কি আছে? অমিত শাহকে বিশ্বাস করবেন না, উনি বড় মির্জাফর হয়ে যাবেন একদিন। ওনার দলেই মির্জাফর কাকে বলে কিছুদিনের মধ্যে উনি বুঝতে পারবেন। দলটা একবার ক্ষমতা থেকে যাক, সব মির্জাফর, উমিচাঁদ, রাজবল্লভ না কি সব ছিল, রায়দুর্লভ না কি, সব একে একে মাথা ছাড়া দেবে, সব মাথা ঘাপটি মেরে বসে আছে দলে। উনি বুঝতে পারবেন মির্জাফর বা মীর কাসিম কারা। বিজেপিকে শিক্ষা দেওয়ার দরকার নেই, এগুলো কিচ্ছু না, এগুলো সেফ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া ছাড়া কিচ্ছু না। ত্রিপুরায় আটকে দিলে ফ্যাসিবাদ আর পশ্চিমবঙ্গে সাংসদ বিধায়কদের উপর হামলা হলে জনরোষ, এ কেমন দ্বিচারিতা? প্রথম কথা, ত্রিপুরায় কেউ কাউকে আটকায়নি। ত্রিপুরায় নাটক করতে গিয়েছিল, কারণ ত্রিপুরায় এই তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে নোটার সাথে। কেউ পাত্তাও দেয় না, কিছু জানেও না, কেউ এদের অস্তিত্ব সম্পর্কে খবরও রাখে না। আমি একটা ছবিতে দেখলাম আগের দিন নাকি একটা পতাকা মাটিতে পড়েছিল, এর আগে পতাকা তুললো দলের পতাকা। মানে পতাকা তোলার যাদের লোক নেই তারা বড় বড় কথা বলে। আর এই ত্রিপুরা এদের কেউ পাত্তাই দেয় না কিছু, এদেরকে মানে সামান্যতম চায়ের দোকানে আড্ডাতেও এদের কথা কেউ আলোচনা করে না। তাই ত্রিপুরায় কেউ কাউকে আটকায় দেওয়া। ত্রিপুরা এদের ওই কি পার্টি অফিস ভাঙা নাকি
ওটা কেউ ভাঙেনি, ওরা নাটক করেছে, নিজেরা ভেঙে এইসব রাজনীতি প্রাসঙ্গিকতা আনার চেষ্টা করছে। আর পশ্চিমবঙ্গে যে অপরাধটা করেছে, পাপটা করেছে, সেই পাপগুলোকে স্খলন করার চেষ্টা করছে অন্য ইস্যু তুলে। ন্যাচারালি ত্রিপুরার ইস্যুটা আর কিচ্ছু নয়। পশ্চিমবাংলায় যে ভয়ঙ্কর অপরাধ করেছে, একজন সাংসদকে প্রবল পিটিয়েছে এবং প্রায় মৃত্যুমুখ থেকে উনি ফিরে এসছেন, এখনও বিপদমুক্ত নন। আরেকজন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শঙ্কর, তাকে আক্রমণ করা হয়েছে। ফলে এন্টার ব্যাপারটা, এরা যে পাপটা করেছে সেই পাপটাকে ঢাকার জন্য ওরা ত্রিপুরায় নাটক সাজিয়েছে, অন্য কিচ্ছু নয়। কেউ কাউকে আটকায়নি, কিচ্ছু না। ওই বিমানবন্দরে গিয়ে ওখানে বসে বসে আড্ডা মারছিল, বসে থেবড়ে বসে চারদিকে ওই নাটকবাজি হচ্ছিল। এখন কারোর কিছু যদি না থাকে, সে নাটকবাজি করে আর কি আছে। তাই ও জনরোষ ফনরোষের মানে ত্রিপুরাতেও কোনো ফ্যাসিবাদের ব্যাপার নেই। আর পশ্চিমবঙ্গে জনরোষ, ক্রিমিনালকে এরা লেলিয়ে দিয়েছে, কোনো জনরোষ নেই। বিজেপির প্রতি কোনো জনরোষ নেই, জনরোষটা এদের প্রতি। এবং 2026-এ নির্বাচনে পরাজিত হওয়ার পর এরা বুঝবে জনরোষ কাকে বলে। সেই ভয়েই এরা এখন একদল ক্রিমিনালকে লেলিয়ে দিয়েছে, বিজেপির উপর আক্রমণ চালাচ্ছে, যে নাম দিচ্ছে জনরোষের মতোই, সিপিএমের কায়দায় আর কি। বিভিন্ন জায়গায় মানুষের উপর হামলা করতো, বলতো ওটা জনরোষ। ফলে সিপিএমের তো যোগ্য মেধাবী ছাত্রছাত্রী, আর সিপিএম যা যা করতো তাদেরই লোকগুলো তো এই একই কাণ্ড কারখানা করছে। ফলে উত্তরবঙ্গে দেখা যাবে যারা এই কাণ্ডটি করেছে সিপিএম আমলে নিশ্চয়ই ওরা সিপিএম করতো, ঠিকঠাক যদি তদন্ত করে দেখা যায়। একেবারে সিপিএমের মেধাবী ছাত্রী এবং ছাত্র এরা, তাই জনরোষের তত্ত্ব দিয়েছে। আর ত্রিপুরায় নাটক করে ফ্যাসিবাদের নাটকবাজি করছে, এর কিছু না। তো উত্তরবঙ্গে জনপ্রতিনিধি আক্রান্ত হওয়ার 58 ঘন্টা পরে দুজনকে আটক করেছে পুলিশ। এটা কি পুলিশের ব্যর্থতা নয়? শ্রমিক, শুভেন্দু, সুকান্তদের হুঁশিয়ারির অপেক্ষা করছে কি তাহলে পুলিশ? এখন পুলিশ কতটা অপদার্থ হতে পারে, কতটা ইনঅ্যাক্টিভ হতে পারে, সেটা পশ্চিমবাংলা পুলিশকে দেখলে বোঝা যায়। আজকেই সকালে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, অনেকদিন পরে সে পুরী গিয়েছিল। পুরীতে যাবার সময় শতাব্দী এক্সপ্রেসের ইঞ্জিনটা গোলমাল হয়েছিল বলে ওদের রাত 10টার বদলে প্রায় 12টা হয়ে গিয়েছিল। সেই রাতে আর বেরোয়নি, ওরা প্ল্যাটফর্ম চত্বরেই ছিল। ওরা বলল গোটা রাত পুলিশ অলমোস্ট পাহারা দিয়েছে ওদের, একটা আজে বাজে লোককে ধারে কাছে ঢুকতে দেয়নি। এই সেই উড়িষ্যা, আমার মনে আছে 90-এর দশকে যখন প্রথম গিয়েছিলাম, তখন উড়িষ্যাতে প্রায়ই যাই, কিন্তু পুরীতে 90-এর দশকে একবার যখন গিয়েছিলাম, তার আগেও বহুবারই গিয়েছি, সেখানে কি আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি ছিল। এখন সেটা কিন্তু সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যেটা হয়েছে, পুলিশ অপদার্থতা শুধু দেখাচ্ছে না, পুলিশ কতটা দলদাস হতে পারে সেটা কিন্তু প্রদর্শন করছে। আরে কারা মেরেছে ধরেছে তাদের তো টিভি ফুটেজে তো আমরা সবাই দেখতে পাচ্ছি। পুলিশের কি চোখে নেওয়া হয়েছে নাকি দেখতে পায় না যে কারা মেরেছে? ফুটেজে দেখা যাচ্ছে ইট নিয়ে আসছে, জুতো নিয়ে আসছে, হাতে আরো অস্ত্রশস্ত্র রয়েছে, আমরা তো টিভি ফুটেজেই দেখতে পাচ্ছি। এরা কি করছে? বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গের বন্যাকে স্টেট ডিজাস্টার ঘোষণা করার দাবি করা হয়েছে। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন মহাকুম্ভ কি বিপর্যয় ছিল না? এর আগে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ শুনেছি, এবার মহাকুম্ভকে ডিজাস্টারের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী। আসলে মানুষের যদি প্রশাসন চালানোর ব্যাপারে একেবারে অপদার্থতা চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন এই ধরনের হাস্যকর কথাবার্তা চলে আসে। উত্তরবঙ্গের মানুষজন মারা যাচ্ছে, বন্যার জলে মানুষ ভেসে যাচ্ছে, বন্যার জলে বন্যপ্রাণী ভেসে যাচ্ছে, সেটাকে ডিজাস্টার ঘোষণা করলে অনেক বেশি উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হতো। সেইটা না করে এখানে নাচাগানা চললো। তারপর ওখানে বিজেপির যখন কর্মী সমর্থকরা এবং বিজেপি জনপ্রতিনিধিরা ওখানে যখন সাহায্য করতে গেল, তাদের অলমোস্ট হাউন্ডেড, তাদের তাড়ানো হলো, মারধর করা হলো, একজন উপজাতি সম্প্রদায়ের মানুষের মেরে চোখ ফাটিয়ে দেওয়া হলো। তারপরে কোথায় উত্তরবঙ্গকে নিয়ে ভাববে নাকি তার সঙ্গে তুলনা চলছে কুম্ভের। আরে কুম্ভে আমি নিজে গেছি, কুম্ভ গিয়ে দেখে আসতে হবে যে একটা কুম্ভ মেলায় এদেশের 50 কোটির বেশি মানুষ গিয়েছিল, সেখানে কিভাবে একটা ওই রকম এত বড় মেলা পরিচালনা করতে হয়। তার মধ্যে সামান্য একটু গোলমাল হতেই পারে, মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সেই মৃত্যুর কয়েকদিন পরে আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছিলাম মৃত্যুর কারণটা কী ছিল। তারপরেও কিন্তু কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ গেছে। এরা একটা ফ্লাড সামলাতে পারে না, এরা কেন কুম্ভের তুলনা করে? তাই কুম্ভের তুলনা করার আগে এদের উচিত এই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আরও বেশি উদ্যোগী হওয়া। কারণ উত্তরবঙ্গের মানুষ কষ্টে আছে, এখনও ত্রাণের জন্য হাহাকার চলছে, সেইটাকে লক্ষ্য না
রেখে মানে এর সঙ্গে কুম্ভের তুলনা, একদিকে কুম্ভ মেলার অসম্মান হচ্ছে, অন্যদিকে মানুষের অসম্মান হচ্ছে। জানি না কবে এদের শিক্ষা হবে, সত্যি এদের কোনো শিক্ষা হবে না কোনোদিন। শান্তনু ঠাকুর বলেছেন বাংলায় এসআর হলে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। তৃণমূলের ঘুম উড়ে যাবে না তো? 26-এর ভোট এখনো ঢের বাকি, তার আগেই আতঙ্কে রাখছেন তৃণমূল সুপ্রিমোকে। প্রথম কথা হচ্ছে এসআইআরে কত নাম বাদ যাবে এখনো পর্যন্ত আমরা ঠিক জানি না, কিন্তু একটা অ্যাসেসমেন্ট যেটা করা হচ্ছে মোর দেন 1 crore। আমার ধারণা ওটা 1,20,00,000 থেকে 1.5 কোটিও হতে পারে। কারণ বিগত দিনে নিজের নির্বাচন লড়াই করতে গিয়ে দেখেছি যে যেখানে হাজার হাজার মানুষ প্রত্যেকে দেখা হলে বলে দাদা আমরা ভোট দিয়েছিলাম, আপনি জিততে পারলেন না কেন? এটা আমাদের অধিকাংশ প্রার্থীর একই অভিজ্ঞতা, মানুষ ভোট দিয়েছিল, আমরা জিততে পারিনি কেন? যারা মৃত ভোটার, যারা অ্যাবসেন্ট ভোটার, কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে, তার অন্য জায়গায় নাম উঠে গেছে শ্বশুর বাড়িতে, তার নামে ভোট পড়ে গেছে, কেউ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তার ভোটটা পড়ে গেছে, কেউ বাইরে স্থায়ীভাবে বাড়ি করে নিয়েছে তার ভোটটা পড়ে যায়, এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ থেকে আসা ঘুষপেটিয়া অর্থাৎ যারা গোপনে চলে আসে তাদের ভোট পড়েই গেছে। এগুলোকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে গেলে কিন্তু এসআইআরের দরকার ছিল। বিহারে ইতিমধ্যে প্রায় 69 লক্ষ, প্রায় 70 লক্ষ মানুষের নামটা কিন্তু বাদ গেছে। এরা বলেছিল সব নাকি সর্বনাশ হয়ে গেল, কিচ্ছু হয়নি। বিহারে স্মুথলি এসআইআর হয়েছে। বিহারের চেয়ে বাংলায় কিন্তু ঘুষপেট অনেক বেশি, এখানে আরও বেশি মানুষ পালিয়ে এসছে বাংলাদেশ থেকে বা চলে এসছে বা অনুপ্রবেশ করেছে, সেই লোকগুলো ভোটার লিস্টে ঢুকে বসে আছে। সিপিএমের মতো তৃণমূল ওদের কাজে লাগাচ্ছে। আমাদের অ্যাসেসমেন্ট যদি ঠিকঠাক ভোটার লিস্ট সংশোধন হয়, এসআইআর হয়, তাহলে অন্তত কি বলবো 1,20,00,000 1.5 কোটি মানুষের নাম বাদ যাবেই। তো ভয় তো পাবেই, কারণ তাদের ভোটই তো দিচ্ছে। ওদেরই এক মন্ত্রী আজকে বলেছে যদি 1 থেকে 2%, 3% লোকের নাম বাদ যায় তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে। ওদেরই এক মন্ত্রী আজকের চ্যানেলে দেখলাম, তুমি গিয়ে দেখে নেবে কোন মন্ত্রী বলেছে ওটা। ভয় তো পাচ্ছেই, আতঙ্কে পা কাঁপছে, সব শেষ হয়ে যাবার ভয়। এই যে চুরির সাম্রাজ্য তৈরি হচ্ছে, সেই সাম্রাজ্য ভেঙে পড়ার ভয়, ভয় আছে, অনেক ভয় আছে। ত্রিপুরা বিমানবন্দরে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দলকে বাধার সম্মুখীন হতে হয়। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন দরকার পড়লে তিনি নিজেরা সেখানে যাবেন, পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে যাবেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন কি এখনো দেখছেন মমতা? না না, ওগুলো কিছু না, প্রধানমন্ত্রীর স্বপ্নের ব্যাপার নেই। ত্রিপুরায় যে নাটকবাজি হয়েছিল ওই নাটকটা কি বলবো ফ্লপ শো হয়েছে। তার কারণ ত্রিপুরাতে আমি একটু আগে তোমাকে বললাম না, ত্রিপুরায় চ্যানেলে দেখলাম একটা পার্টি অফিসের সামনে ওদেরই পতাকা পড়েছিল, 2 দিন ধরে পতাকা তোলার লোক নেই। একটা দল যে নোটার চেয়ে কম ভোট পায়, নোটাকে টপকাতে পারেনি, তাকে কে, আমার গ্রামের দিকে একটা কথা আছে, মরা মেরে ফাঁসিতে চড়া। কার এমন শখ হয়েছে এই দলের লোক নেই, জন নেই, তাকে মেরে ফাঁসিতে চড়বে? ফলে ত্রিপুরাতে এদের কেউ পাত্তাও দেয় না, চায়ের দোকানেও এই দলটাকে নিয়ে কোনো আলোচনা হয় না। এরাই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে বলে দাপিয়ে বেড়ায়। পশ্চিমবঙ্গেতে ক্ষমতায় গেলে, ক্ষমতা থেকে চলে গেলে দেখবে 6 মাসের মধ্যে দলটার নাম নিশান উঠে যাবে, কেউ থাকবে না। তার আগে মানুষের হাতে পড়ে যা হবার হবে, তারপরে সেই যে পালাবে চত্বরে আর থাকবে না। ফলে ত্রিপুরায় এটা অ্যাবসলিউট নাটকবাজি হয়েছিল। ওটা ওই ব্যালেন্স করতে চেয়েছিল, নর্থ বেঙ্গলে আমাদের জনপ্রতিনিধিদের পিটিয়েছিল, ওইটাকে ব্যালেন্স করতে চেয়েছিল। ওই ফ্লপ শো হয়েছে। ত্রিপুরাতে কেউ কাউকে কোথাও আটকায়নি। ওই একটা নাটকে আছে 3 বছর 3.5 বছর জেল খেটে ওই একমুখ দাড়ি গোপ নিয়ে নিজেদের দলেরকেই নেত্রীকেই গালি দিত, এখন আবার সেই দলের সে মুখপাত্র হয়ে বসে আছে। ও দেখলাম গোল হয়ে বসে সেখানে নাটকবাজি হচ্ছে। তো সে নাকি আজকাল সিনেমায় অভিনয়ও করছে, মনে হয় ওটাই প্র্যাকটিস করছিল আর কি। আরও একজন গিয়েছিল, তিনি অভিনয়ও করেন। তো যারা অভিনেতা অভিনেত্রী তারা একটু অভিনয় প্র্যাকটিস করে নিল, ওখানে কি আছে। তার বাইরে এদের কোনো গুরুত্ব নেই, ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। ত্রিপুরাতে কেউ পাত্তাই দেয় না। গিয়ে ত্রিপুরায় দেখে এসো, তৃণমূল দলটার নাম কটা লোক জানে, কেউ জানেই না। এদের কে গুরুত্ব দেবে ত্রিপুরায়? অমিত শাহকে বিশ্বাস করবেন না, উনি বড় মির্জাফর হয়ে যাবেন একদিন। এবার কি নরেন্দ্র মোদীকেও রাজনীতির পাঠ দেবেন মমতা? না, উনি তো সবাইকেই পাঠ দেন। উনি সবাইকে চিকিৎসা শেখান, উনি সবাইকে ব্যায়াম শেখান, উনি সবাইকে ওয়েদার দেখান, উনি সব মানে নতুন নতুন ভাষা ব্যবহার করেন। বাংলা ভাষার চর্চাকেই বদলে ফেলেছেন। সুনীল কুমার চট্টোপাধ্যায় এসব এখন বেঁচে থাকলে হয়তো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তো এইসব শব্দ দেখলে। সুতরাং উনি সব কিছু দিয়ে যাচ্ছেন। আমরা এরকম মুখ্যমন্ত্রী পাইনি। আমাদের কপাল ভালো যে আমাদের সময় এরকম একজনকে দেখলাম, যিনি একধারে সাহিত্যিক, 200 বই লিখে ফেলেছেন অলরেডি। তারপরে ধরো উনি চিকিৎসা শাস্ত্রটাও খুব ভালো জানেন, কে কীভাবে চলবে, কীভাবে ভাববে সেটা করেন। আমি গ্রামের ছেলে, আমি জানতাম না যে কাশফুলের ইয়েতে বালিশ হয়, সেটা উনি শিখিয়ে দিয়েছেন আমাদের। ফলে এটা নতুন কিছু পাঠ দেখাচ্ছেন। আমি একটা কথা বলি,
এগুলো হচ্ছে কি জানো তো, এগুলো মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার। উনি সবসময় একটা কাজ করেন, মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেন, মানুষের ভাবনা চিন্তাটাকে অন্যদিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আরে বিজেপি একটা সাংগঠনিক দল, এই দলের কে প্রধানমন্ত্রী হবে, এই দলের কে অন্যান্য মন্ত্রী, ওটা বিজেপি দল হিসেবে ঠিক করে, অন্য কেউ ঠিক করেন। এটা কি তৃণমূল পেয়েছে নাকি একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট? এটা হচ্ছে সাংগঠনিক দল। দলের নির্দেশ অনুযায়ী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাকিরা অন্যান্য মন্ত্রী হয়েছে। আগামী দিনে দল সিদ্ধান্ত নেবে কার কি ভূমিকা থাকবে। ফলে বিজেপি কে মির্জাফর, কে উমিচাঁদ, ওগুলো শেখানোর দরকার নেই। বিজেপি ঠিক জানে যে বিজেপি কিভাবে দল পরিচালনা করতে। এখানে মির্জাফর এই দলে থাকে না, ওনার দলেই থাকে। আর ওনার দলেই মির্জাফর কাকে বলে কিছুদিনের মধ্যে উনি বুঝতে পারবেন। দলটা একবার ক্ষমতা থেকে যাক, সব মির্জাফর, উমিচাঁদ, রাজবল্লভ না কি সব ছিল, রায়দুর্লভ না কি, সব একে একে মাথা ছাড়া দেবে, সব মাথা ঘাপটি মেরে বসে আছে দলে। উনি বুঝতে পারবেন মির্জাফর বা মীর কাসিম কারা। বিজেপিকে শিক্ষা দেওয়ার দরকার নেই, এগুলো কিচ্ছু না। এগুলো সেফ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া ছাড়া কিচ্ছু নয়। ওনাকে এই জ্ঞান বিজেপিকে না দিলেও চলবে।